আচ্ছা, আগের দিনের ট্রাইব যেটা হয়েছিল সেটা মোটামুটি পরিষ্কার তো? এবং কোনো ডাউট নেই তো? এখন ডাউট নেই। আচ্ছা, বেশ। তো যেটা হবে আর কি, ট্রাইব থেকে আমি যেটা বলেছিলাম যে মুভমেন্টটা তোমরা বই থেকে পড়ে নেবে, অনেক বইতেই অ্যাভেলেবেল। যদি কোথাও না পাও তখন আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো। ঝাড়খণ্ড মুভমেন্টটা শুধু, অন্যান্য গুলো পড়তে বলছি না, কারণ প্রয়োজন হয় না, আসে না খুব একটা। মুভমেন্ট থেকে আমি ওই একটাই কোয়েশ্চেন দেখেছি, যেটা ঝাড়খণ্ড মুভমেন্ট। তো এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যেটা যেটা ইকোনমিক্যালি যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে ট্রাইবাল সোসাইটিতে, সেইটা আমি কিন্তু অনলি পয়েন্টস গুলো লিখে গেছি, ডিটেলে ডেসক্রাইব করিনি। যেমন শিফটিং কাল্টিভেশন, এগ্রিকালচার, ফোক আর্টিস্ট্রিয়ান, এইগুলো ডিটেলে ডেসক্রাইব করা নেই কিন্তু মেটেরিয়ালটা যেটা পাঠানো আছে। তো সেটাও কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে। আমি যে বইটা তোমাকে পাঠিয়েছি ওই বইতেই সমস্তটাই আছে, ওখানে পেয়ে যাবে। দেখে নাও, যদি না পাও তখন কিন্তু অবশ্যই আমাকে বলবে যে পাচ্ছি না, ঠিক আছে? যখন আমি কোয়েশ্চেন দেবো, অ্যাসাইনমেন্ট দেবো, তখন কিন্তু ওই পয়েন্টস গুলো ইলাবোরেট করে লিখতে হবে প্রত্যেকটা। অ্যাসাইনমেন্ট আমি আজকেই দিয়ে দেবো। ট্রাইবের থেকে দেবো একটা অ্যাসাইনমেন্ট, আর একটা হিউম্যান গ্রোথ থেকে দেবো, যেহেতু গ্রোথটা এখন পড়াবো, ঠিক আছে? ওকে ম্যাম। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে কনসেপ্টস অফ হিউম্যান গ্রোথ। গ্রোথ নিয়ে আমাদের এমনি অনেক কনসেপ্ট থাকে। গ্রোথ কি জিনিস সেটা আমরা জানি, গ্রোথ শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োলজিক্যাল গ্রোথ, যেটা মানে হিউম্যান বডি যেটা বায়োলজিক্যালি যেটা ডেভেলপ হয়, তার যে গ্রোথ হয়, তার যে বিভিন্ন কারণ বা সেই বিষয়টাকে স্টাডি করার যে বিভিন্ন মেথডস গুলো হয় হিউম্যান গ্রোথ স্টাডি করার, সেইগুলো নিয়ে আজকে মূলত ডিসকাশনটা হবে। এখানে ছবিটা খুব সুন্দর। এখানে আমাদের পুরো লাইফ সার্কেলটার একটা আর কি পুরো দেওয়া আছে ছবি, একেবারে ছোট বয়স থেকে একেবারে মানে এজেড এজ সময়টার ছবি দেওয়া আছে। তো সেই সেই যে একটা যে সার্কেল পুরোটা, সেটা একটা সুন্দর কার্ভ ফর্ম করেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। গ্রোথ কার্ভ যখন আমরা করবো তখন আরো বুঝতে পারবো জিনিসটা যে কিভাবে হয় ব্যাপারটা। তো টপিকে আসা যাক। দেখো, গ্রোথটাকে অনেকে অনেকভাবে ডিসক্রাইব করেছে। মূলত যে ব্যাপারটা যেটা হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে বডি পার্টস গুলো আছে, সেইগুলোর বিভিন্ন রকম মানে ডেভেলপমেন্ট, সেটা ডেভেলপ করছে, চেঞ্জ করছে, পাল্টে যাচ্ছে। তা কিভাবে পাল্টাচ্ছে সেটা হচ্ছে যেটা মানে সেল নাম্বার, আমাদের কোষগুলো সেগুলো বৃদ্ধি পাচ্ছে। আমাদের কোষ বিভাজনের বিভিন্ন প্রক্রিয়াগুলো আমরা জানি, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, এগুলো আমরা জানি। কিন্তু গ্রোথের ক্ষেত্রে সেই সেল ডিভিশন গুলো ঘটছে বলেই, সেলুলার প্রসেস গুলো হচ্ছে বলেই আমরা কিন্তু বৃদ্ধি হচ্ছে আমাদের ক্রমশ। আমরা যেভাবে জন্মেছিলাম সেইভাবে নিশ্চয়ই মারা যাচ্ছি না, আমাদের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, বায়োলজিক্যালি আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। তার জন্য দায়ী হচ্ছে এই বিভিন্ন মানে সেলের বৃদ্ধি, যার জন্য আমাদের শরীরের বৃদ্ধি ঘটছে। তো এটা যেরকম একটা সেলুলার ইন্টারাকশন, মানে সেলুলার নাম্বারের চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে হাইপার সেলিয়া। আর একটা হচ্ছে হাইপারট্রফি, যেটা হচ্ছে সেল সাইজ, যেটা যেটা সেল হচ্ছে একটা সংখ্যায় বাড়ছে, আর একটা হচ্ছে সেল তার সাইজে বৃদ্ধি পাচ্ছে, তার জন্যও কিন্তু আমাদের গ্রোথ হচ্ছে। তো সেইটা একটা ফ্যাক্টর। আর হচ্ছে অ্যাসিডেশন, সেটা হচ্ছে যে ইন্টারসেলুলার যে সাবস্টেন্স গুলো থাকে সেইগুলো ইনক্রিজ করছে, বৃদ্ধি পাচ্ছে, তার জন্য আমাদের কিন্তু গ্রোথ হচ্ছে। মানে গ্রোথ হওয়ার যে এই প্রসেসটা, তার পিছনে এই তিনটে কারণ আর কি আছে, যে যার জন্য আমাদের প্রতিনিয়ত আমরা ডেভেলপ করছি, আমাদের বিভিন্ন বডি পার্টস গুলো সেগুলো ডেভেলপ করছে। এক একটা বয়সে আমরা এক এক ভাবে আমাদের গ্রোথটা হচ্ছে। একদম ছোট বয়সে আমরা, একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন থেকে শুরু করে একদম তার মৃত্যুর আগে অবধি, তার যে এই বিরাট লাইফ স্প্যানটা, সেই লাইফ স্প্যানটাতে তারা প্রতিনিয়ত তাদের বিভিন্ন বডি পার্টসের বৃদ্ধি ঘটছে। এবং এক এক বয়সে সেটা এক এক রকম বৃদ্ধি, মানে ছোট বয়সে এক ধরনের গ্রোথ হচ্ছে, বড় বয়সে এসে মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে এসে গ্রোথটা আবার ড্রাস্টিক্যালি বেড়ে যাচ্ছে, চেঞ্জেস আসছে অন্য রকমের। তারপর
তারপর আবার গ্রোথ রেটটা হঠাৎ করে ড্রপ করছে। তো এই যে বিভিন্ন রকম যে চেঞ্জেস গুলো, সেইগুলো বিভিন্ন উপায়ে স্টাডি করা হয়, মানে এই গ্রোথের যে পুরো ফর্মটা বা প্যাটার্নটাকে বা ক্যারেক্টারিস্টিক্সটাকে সেইগুলোর আমরা বিভিন্ন রকম উপায়ে স্টাডি মেথডোলজি অ্যাপ্লাই করে স্টাডি করে থাকি। তো ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে যে লিভিং অর্গানিজমের মধ্যেই কিন্তু এই গ্রোথ প্রসেসটা আছে। গ্রোথ হচ্ছে একটা মোশন, একটা গতি, যার ফলে কিন্তু মানে যে এই প্রসেসটা এগিয়ে যাচ্ছে। তো আমরা একটা মোশনের সাথে কম্পেয়ার করতে পারি একটা গ্রোথকে। আমরা যখন গ্রোথ কার্ভ একটু পরে দেখবো তখন বুঝতে পারবো যে কেন এটাকে মোশন বলা হচ্ছে, মানে মোশনের সাথে এত রিলেট কেন করা যাচ্ছে গ্রোথ ব্যাপারটাকে। তো এখানে অনেক গ্রোথের ডেফিনিশনস আছে, সেগুলো তোমরা যখন গ্রোথ লিখবে, গ্রোথ মানে ডিফাইন করতে দেবে তোমাদের গ্রোথ কি, তখন তোমাদেরকে এটা বলতে হবে, ডিসক্রাইব করতে হবে। তো মেথডোলজি এবার, তো গ্রোথের যে স্টাডি করছি, গ্রোথ স্টাডি করার মূলত 3টে মেথড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্রস সেকশনাল মেথড, একটা হচ্ছে লংজিটিউডিনাল মেথড, একটা হচ্ছে মিক্সড লংজিটিউডিনাল মেথড। মানে 3টে মেজর মেথডোলজি অ্যাপ্লাই করে আমরা এই যে পুরো যে আমাদের যে ডেভেলপমেন্টটা, যে ফিজিওলজিক্যাল বা বায়োলজিক্যাল যে ডেভেলপমেন্টটা, সেইটাকে আমরা স্টাডি করে থাকি, মানে গ্রোথ স্টাডিটা এই 3টে মেথড দিয়ে হয়। তো প্রথমে আসি ক্রস সেকশনাল মেথড। ক্রস সেকশনাল মেথড কি করা হয়, ধরো 3টে গ্রুপ 1 2 3 3টে গ্রুপ নেওয়া হয়েছে ওয়ান টাইম, মানে অ্যাট এ টাইম 3টে গ্রুপকে নেওয়া হলো, এবং এই 3টে গ্রুপ অফ পিপলকে কম্পেয়ার করা হচ্ছে। তাদের কি কম্পেয়ার করা হচ্ছে, তাদের হাইট, সাপোজ তাদের হাইট আর ওয়েট, এই দুটো প্যারামিটার নিয়ে তাদের 3টে গ্রুপ অফ পিপলকে নিজেদের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, এবং একটা স্টাডি করা হচ্ছে যে তাদের হাইট আর গ্রোথটাকে কম্পেয়ার করে, মানে হাইট আর ওয়েট এই দুটোকে প্যারামিটারকে আমরা কম্পেয়ার করে তাদের গ্রোথ কতটা হয়েছে সেইটাকে আমরা অ্যাট এ টাইম কম্পেয়ার করছি। ধরো এই গ্রুপ 1 এর মধ্যে আছে 1 থেকে 10 বছরের বাচ্চা, তারপর গ্রুপ 2 তে আছে হয়তো 11 থেকে 20 বছরের বাচ্চা, গ্রুপ 3 তে আছে হয়তো তারপর হচ্ছে 31 থেকে মানে 21 থেকে 31 বছর বয়সী কিছু মানুষ। তো এই 3টে গ্রুপ অফ পিপলকে আমরা অ্যাট এ টাইম তাদের হাইট আর ওয়েট দিয়ে কম্পেয়ার করছি যে তাদের গ্রোথটা কিরকম ধরনের গ্রোথ হয়েছে। তো এটা আমরা একটা ক্রস সেকশন নিচ্ছি বেসিক্যালি। একটা পপুলেশনে 3টে গ্রুপ অফ পিপল যদি পপুলেশন হিসেবে কনসিডার করা হয়, তাদের একটা ক্রস সেকশন নিয়ে নিচ্ছি, নিয়ে তাদের গ্রোথটাকে আমরা স্টাডি করছি। তো সেই জন্যই কিন্তু এর নাম হচ্ছে ক্রস সেকশনাল মেথড। এবার যেটা যে এই ক্রস সেকশনাল মেথড যেটা, সেটার কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। তো মেরিটস এর মধ্যে কি, মেরিটস এর মধ্যে হচ্ছে এই যে স্টাডিটা আমরা করছি, এই স্টাডিটা করতে ভীষণ কম সময় লাগছে, স্যাম্পল সাইজ কম সময়ের মধ্যে আমাদের স্যাম্পল সাইজটা একটা হিউজ স্যাম্পল সাইজ পাচ্ছি, মানে 3টে গ্রুপ অফ পিপল মানে তাদের এজ রেঞ্জটাই যদি আমি কম্পেয়ার করি, একটা হিউজ এজ রেঞ্জ পাচ্ছি। এখান থেকে পুরো মানে 1 থেকে 30 আমি একটা এজ রেঞ্জ পেয়ে যাচ্ছি। এত এত বয়সের মধ্যে আমি হাইট আর ওয়েট কম্পেয়ার করছি, তাহলে অনেকটা স্যাম্পল সাইজটা আমার বড় হলো, প্লাস আমার সময়টা কম লাগলো, মানে একটা নির্দিষ্ট সময় আমরা দেখছি। তো সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে যে সময় কম লাগছে আমার, বেশি স্যাম্পল সাইজটা বড় হচ্ছে, মানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমার হচ্ছে, প্লাস আমার খরচাটাও কম হচ্ছে। একটা স্টাডি করতেও কিন্তু বেশ খরচ সাপেক্ষ বিষয়, এটাকে স্টাডি করা, কোনো একটা হিউম্যান গ্রোথ স্টাডি করাটা বেশ খরচ সাপেক্ষ। তো সেইটা যদি দিক থেকে বিচার করি, তাহলে এইটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে একটাই মানে কোনো কনসিস্টেন্ট একজনকে দিয়ে আমরা মেজার করছি না, যেহেতু সেহেতু আমাদের ওই হ্যাজার্ডটাও থাকছে না যে যে আমাকে যাকে মেজার করেছিলাম 10 বছর আগে, তারপরেই 10 বছর পরেই তাকে মেজার করছি, সেই হ্যাপাটা থাকছে না। তো ব্যাপারটা প্রসেসটা অনেক বেশি চিপার আর কুইকার হচ্ছে। তো এই গুলো হচ্ছে মেরিট, হচ্ছে ক্রস সেকশনাল মেথডের, যেটা গ্রোথ স্টাডির ক্রস সেকশনাল মেথডের, এইগুলো হচ্ছে মূলত মেরিট। কিন্তু আরেক দিক থেকে যদি দেখা যায়, এর কিছু ডিমেরিট আছে। যেটা হচ্ছে ডিমেরিট যদি দেখি, যে ক্রস সেকশনাল স্টাডিটা মানে একেবারে সেই মাইক্রো লেভেলে, একেবারে ভিতরে গিয়ে স্টাডিটা কিন্তু হচ্ছে না, মানে আমরা একটা অ্যাপারেন্টলি স্যাম্পল সাইজটা হয়তো বড় পাচ্ছি, কিন্তু কোয়ালিটিটা যদি খুব খুঁটিয়ে দেখতে চাই, তাহলে কিন্তু খুব সূক্ষ্ম বিচারটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। যেরকম একটা কম্প্যারিজন, যেমন ধরো কোনো একটা
বাচ্চার আমি ক্রস সেকশনাল স্টাডি করছি গ্রুপ অফ পিপলের একটা, যেটা 1 থেকে 10 বছর বয়সী, তারপর 10 থেকে 15 বছর বয়সী। তো এদের যখন স্টাডি করছি আমার স্যাম্পল সাইজটা বড় হচ্ছে ঠিক কথাই, কিন্তু এক্সাক্ট কোন এজে তাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটা বা পিউবার্টিটা তারা অ্যাটেন্ড করছে সেটা হয়তো আমি অ্যাকিউরেটলি ধরতে পারছি না, আমার অ্যাকিউরেট মেজারমেন্টটা আসছে না। তো সেক্ষেত্রে অনেক সার্কামস্টেন্সেসটাও একটা ম্যাটার করে যায়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিমেরিট হিসেবে কনসিডার করা হচ্ছে। মেরিট অনেকগুলো আছে ঠিক কথাই, কিন্তু এর ডিমেরিটটা হচ্ছে এটা যদি কোয়ালিটির দিক থেকে দেখি তাহলে কোয়ালিটির দিক থেকে ক্রস সেকশনাল স্টাডি সবসময় কিন্তু ভালো হয় না, এটা একটা মেজর ডিমেরিট। এবার চলে আসি লংগিটিউডিনাল মেথড। লংগিটিউডিনাল মেথডটা কি? আমরা গ্রোথ যখন স্টাডি করছি তখন কি করছি, ওই এখানে ওখানে যেরকম 3টে গ্রুপ অফ পিপল, মানে 3টে যদি গ্রুপ ধরা হয়, এখানে ওই একটাই গ্রুপ। মানে আমি যদি একটা চাইল্ড এ কে কনসিডার করি, সেই চাইল্ড এ কে তার 2 বছর বয়স থেকে ধরো আমি তাকে মেজার করতে শুরু করেছি, তার ওয়েট আর হাইট নিতে শুরু করেছি তার 2 বছর বয়সে। আবার তাকে আমি 4 বছর বয়সে তারই মানে পার্টিকুলার সেই চাইল্ডেরই আমি ওয়েট আর হাইট নেব। তারপর আবার তার যখন 6 হবে সেম, আবার তার যখন 8 হবে সেম। মানে আমি শুধু একজনেরই কনসিস্টেন্টলি তার ওয়েট আর হাইটটাকে নিয়ে যাচ্ছি এবং তার গ্রোথ পিরিয়ডটাকে পুরো নিজের চোখের সামনে দেখছি। তো এইভাবে তারা হয়তো আমি 2 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত তাকে স্টাডি করলাম তার হাইট আর ওয়েটটাকে নিয়ে। তো তার গ্রোথটাকে আমি মানে এই মেথডোলজিটা অ্যাপ্লাই করে স্টাডি করতে পারবো। তো সেক্ষেত্রে লংগিটিউডিনাল গ্রোথের যে ব্যাপারটা সেটা অনেকটা মানে ভীষণ কোয়ালিটি ডেটা হয়, ভীষণই কোয়ালিটি ডেটা হয়, কিন্তু সমস্যা যেটা হয়ে যায় এত দিন ধরে স্টাডি করাটা, একটা প্রথম কথা হচ্ছে খরচ সাপেক্ষ, দ্বিতীয় হচ্ছে সময় সাপেক্ষ, তৃতীয় ব্যাপারটা হচ্ছে এটা এই যে আমি একটা বাচ্চাকে আজকে দেখে গেলাম যার 2 বছর বয়স, তাকে যে আমি আবার 4 বছর বয়সে এসে তাকে আবার যে খুঁজে পাবোই, নাই পেতে পারি, ফিল্ডে অনেক রকম সমস্যাই হতে পারে, নাই পেতে পারি, সেই চান্সটা কিন্তু হাই থেকে যায়। তো সেইটা একটা সমস্যা, যে সবসময় কনসিস্টেন্সি বজায় রাখাটা কিন্তু সম্ভব হয় না, যে এ চাইল্ড মানে এ চাইল্ডই আমার চাই 2 বছর পর, সেটা হয় না। তো এইটা তো স্টাডিতে একটা গ্যাপ পড়ে যায়। সেক্ষেত্রে লংগিটিউডিনাল স্টাডিটা একটু মানে খরচ সাপেক্ষ, লেবোরিয়াস, টাইম কনজিউমিং, এই ড্রব্যাকস গুলো কিন্তু, ডিমেরিটস গুলো কিন্তু লংগিটিউডিনাল স্টাডির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি মেরিটের দিকে তাকাও তাহলে এইটা কিন্তু বেস্ট। কেউ যদি কারোর এইভাবে স্টাডি করতে পারে, কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা তার ফিল্ডের পার্টনারকে দিয়ে স্টাডি করতে পারে, তো সেই স্টাডি করতে পারলে তার কিন্তু সেই স্টাডিটার ডেটাটা খুব কোয়ালিটি ডেটা হয়, যেটা ক্রস সেকশনাল থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। তো এটা হচ্ছে লংগিটিউডিনালের মেরিটস এবং ডিমেরিটস মূলত। মানে এটা অনেক লং টার্ম প্রসেস, লংগিটিউডিনাল স্টাডিতে ভীষণই লং টার্ম একটা প্রসেস গ্রোথ স্টাডি করবার জন্য। ধরো মানে যদি একেবারে জন্ম থেকে আমি একটা বাচ্চাকে বেড়ে উঠতে দেখছি এবং তার যে মেজারমেন্টটা, তার হাইট গ্রোথের যে হাইট আর ওয়েটের যে মেজারমেন্ট আমি যদি নিতে থাকি তার বাড়ার সাথে সাথে, তাহলে এটা একটা পুরো তার লাইফ স্প্যানে, তার সাপোজ তার 20-25 বছর বয়স পর্যন্ত আমি তাকে নিলাম, তাহলে পুরো একটা গ্রোথ স্টাডিটা সম্পন্ন হয়। মানে একটা লং পিরিয়ড ধরে এই স্টাডিটা করা যায় আর কি। তো এটা একটা লংগিটিউডিনালের সুবিধাও যেরকম আছে অসুবিধাও সেরকম আছে। এবার চলে যাই মিক্সড লংগিটিউডিনালে। কি হচ্ছে এক্ষেত্রে, ওই লং টার্ম প্রসেস যেটা হচ্ছিল, মানে ওখানে লংগিটিউডিনালে যে একটা চাইল্ড তারই পুরো মেজার করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সময় এসে দেখা যাচ্ছে সেই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। তো সেই সময় কি করা হচ্ছে, ওই বাচ্চাটাকে পার্টিকুলার যে বাচ্চার মেজারমেন্টটা ধরো আমি তার 2 বছর বয়সে নিয়েছিলাম, সেই বাচ্চাটাকে মানে সে রিপ্লেস হয়ে গেল অন্য একটা বাচ্চা দিয়ে যার বয়সটা আজকে দাঁড়িয়ে 4, কিন্তু তার গ্রোথটা হয় মানে 4, মানে আমি 4 বছর বয়সে একটা বাচ্চারই মেজারমেন্ট চাইছিলাম, কিন্তু সেই আগের বাচ্চাটারই যার আমি মেজারমেন্ট নিয়েছি তারই 4 বছর বয়সে মেজারমেন্ট চাইছি, কিন্তু সেটা পাচ্ছি না সাপোজ, তখন আমি অন্য একটা বাচ্চাকে রিপ্লেস করে দিচ্ছি যার বয়সটা 4। তো এইটা যখন আমি রিপ্লেসমেন্টটা করছি, তো সেইটা হয়ে যাচ্ছে মিক্সড লংগিটিউডিনাল মেথড। মানে আমি সেই মেজারমেন্টটাই করছি লং টার্ম প্রসেসে, কিন্তু আমার যে মানে যে যাকে আমি স্টাডি করছিলাম সেই স্টাডির ইয়েটা মানে মানে অবজেক্ট বলাটা ভুল হয়, তো যাই হোক, কিন্তু সে পাল্টে যাচ্ছে, সেই বাচ্চাটি পাল্টে যাচ্ছে। তো এইটা হচ্ছে মিক্সড লংগিটিউডিনাল মেথড হয়ে যাচ্ছে আর কি। ক্রস সেকশনাল হচ্ছে না, কিন্তু মিক্সড লংগিটিউডিনাল হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলছি?
ওকে ম্যাম, কিন্তু ম্যাম আচ্ছা বলছি যে হ্যাঁ বলো। ওই যে মিক্স লং নিউট্রিশন যেটা বলছেন, হ্যাঁ শুধু অনলি ফর যখন বাচ্চা পাওয়া যাচ্ছে না তখনই শুধু মিক্স, মানে এটা হ্যাঁ মানে করা হয়? জেনারেলি এটাই হয় যে যখন আমি পাচ্ছি না, আমি যে মানে যাকে স্টাডি করছিলাম সে তাকে যত পাওয়া যাচ্ছে না কোনো রিজন, ফর সার্টেন রিজন নাই পাওয়া যেতে পারে, কারণ সেটাই হয়ে থাকে সব সময়, মানে প্রায় সময়ই আর কি হয়ে যাচ্ছে। তো সেই সময় আমার মেজারমেন্টটাও দরকার, সেক্ষেত্রে ওই যার 2 বছর বয়সে নিয়েছিলাম তার 4 বছর বয়সে নিতে যাচ্ছি, বা 4 বছর বয়সে সে উপস্থিত নেই কোনোভাবে। তো আমি তখন কি করব, 4 বছর বয়সে আরেকটা বাচ্চাকে সেখানে রিপ্লেস করে দেবো এবং তার মেজারমেন্টটা নিয়ে নেবো। ঠিক আছে, তো এরকম ভাবে এই মেজারমেন্টটা নেওয়া হয়, তাই জন্য এটা মিক্সড হয়ে যাচ্ছে, পিওরলি লংগিটিউডিনাল হচ্ছে না। ঠিক আছে, মানে অনলি ফর পাওয়া যাচ্ছে না বলেই শুধু মানে হ্যাঁ কন্ট্রাসেপটিভ হয়ে যাচ্ছে? পাওয়া যাচ্ছে না বলেই আমার তো মানে স্টাডিটাকে তো মানে চালু রাখতে হবে হ্যাঁ, না, এটা কন্টিনিউ করতে হবে। করতে হবে, তার জন্যই এই প্রসেসটা বেসিক্যালি। ঠিক। আচ্ছা, এইবার যাচ্ছি, এই তিনটে ছিল হচ্ছে মেথডোলজি, গ্রোথ স্টাডি করার মেথডোলজি, এই তিনটে, লংগিটিউডিনাল, মিক্সড লংগিটিউডিনাল, আর হচ্ছে ক্রস সেকশনাল। তো আর তার মেরিট ডিমেরিট এইগুলো আসে তোমাদের। বেসিক্যালি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে গ্রোথ স্টাডি মেথডোলজি গুলো কি কি, সেগুলো মূলত দেখতে পাওয়া যায় কমন কোয়েশ্চেন, সেইগুলো যখন বলবে তখন ওই মেথডস গুলো লিখতে হবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে, আর হচ্ছে ওই তোমার মেরিট ডিমেরিট গুলো লিখতে হবে। ঠিক আছে, তো ফেজেস অফ গ্রোথ যেটা, এবার হচ্ছে ফেজেস অফ গ্রোথ যেটা আমাদের এই যে এত বড় লাইফ স্প্যানে, তো আমাদের লাইফ স্প্যানে গ্রোথটা ধীরে 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 যে আমাদের গ্রোথ হয়, এবং সেই গ্রোথটা একটা সময় মানে একটা বয়স অব্দি গ্রোথ কার্ভটা যদি ভীষণ উঁচু থাকে, তারপর সাডেনলি সেই কার্ভটা স্যাচুরেট করে যায়। তো সে যেটাই হোক, আমি যদি তো এই ফেজেস অফ গ্রোথের কিছু স্টেজ আছে আর কি, মানে ফেজ আছে আর কি। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্যাটাল গ্রোথে হচ্ছে সেই স্টেজটা কোনটা, যেটা হচ্ছে ওভামে থাকছে, মানে ফার্স্ট 2 উইক, আমরা যখন ওভামের মধ্যে ওভামটা ক্রিয়েট হচ্ছে তখন ফার্স্ট উইকের হচ্ছে প্রিন্যাটাল গ্রোথের মধ্যে পড়ছে। তারপর এমব্রায়োনিক স্টেজ যেটা, সেটা হচ্ছে 2 to 8 উইকস, সেটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, যেটা প্রিন্যাটাল গ্রোথের মধ্যেই পড়ে। আবার প্রিন্যাটাল গ্রোথের থার্ড ফেজটা হচ্ছে ফিটাস, যেটা হচ্ছে 2 to 10 lunar months। তো এইখানে হচ্ছে এই ফিটাল গ্রোথের এই 8 to 40 উইকস এর তোমার পুরো এই ইয়েটা, মানে পর যে স্টেজ গুলো গ্রোথের, সেটার একটা ছবি দেওয়া আছে, আর কিছুই না। এটা হচ্ছে প্রিন্যাটাল গ্রোথের। আর পোস্টন্যাটাল গ্রোথ কোনটা, পোস্টন্যাটাল গ্রোথের মধ্যে প্রথম পার্ট যেটা পড়ে সেটা হচ্ছে ইনফ্যান্সি বলতে যেটা নিওন্যাটাল, মানে আফটার বার্থ, ফার্স্ট টু সেকেন্ড উইকস, সেটা, এবং ইনফ্যান্সি হচ্ছে ফ্রম 2 to 1 year, মানে 2 উইকস, যেটা এখানে হচ্ছে নিওন্যাটালের মধ্যে, আবার ইনফ্যান্সির মধ্যে দুটো ভাগ আছে, নিওন্যাটাল আর ইনফ্যান্সি। তো ফার্স্ট টু 2 উইকসটা হচ্ছে নিওন্যাটাল ফেজ, তারপর 2 weeks to 1 year হচ্ছে ইনফ্যান্সি স্টেজ। ঠিক আছে, একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার হ্যাঁ বলো। এটা একটু প্রথম থেকে বলুন তো। হ্যাঁ আমি প্রথম থেকে বলছি। দেখো, ফেজেস অফ গ্রোথ, ঠিক আছে, প্রথমে হচ্ছে একটা বাচ্চা যে সে যখন তার মাতৃদেহে আছে, সেই ফেজটা দিয়ে শুরু হয়, তাই সেখান থেকে তার গ্রোথ সিস্টেমটা শুরু হচ্ছে। ঠিক আছে, সেই যে যখন আমরা মাতৃদেহের মধ্যে আছি সেটা হচ্ছে প্রিন্যাটাল, মানে আমার জন্মানোর আগে, সেটা হচ্ছে প্রিন্যাটাল ফেজ। এবার প্রিন্যাটাল ফেজের মধ্যে আবার 3টে ভাগ আছে। প্রথমে হচ্ছে ওভাম, আমার ফার্টিলাইজেশন হয়ে গেল, তারপরে একটা ওভাম ফর্ম করলো, সেইটা হচ্ছে প্রথম 2 উইকস। ঠিক আছে, তারপরে আসছে এমব্রায়োনিক স্টেজ, যেটা এমব্রায়োনিক স্টেজটা কোনটা, যে ওই যে 2 সপ্তাহ হয়ে গেছে আমার ওভাম ফরমেশনের, 2 সপ্তাহ পর থেকে 8 সপ্তাহ হচ্ছে আমার এমব্রায়োনিক স্টেজ। তারপর এমব্রায়োনিক স্টেজের পরে আমার ফিটাস ফর্ম করে যাচ্ছে, ফিটাস ফর্ম করে তখন 2 সপ্তাহ, মানে ওই যে 8 উইকস হয়ে গেল, 8 উইকস এর পর হচ্ছে 2 to 10 lunar months, মানে তখন মান্থে চলে আসছে, উইকের হিসেবে কিন্তু আর থাকছে না, 2 to 10
লুনার মান্থে চলে আসছে, তখন ফিটাস স্টেজটা যেটা। তো এখানে এই ছবিটাই দেওয়া আছে, আর কিছু নয়, যে এমব্রায়োনিক উইকস যেটা 8 উইকস, তারপর হচ্ছে ফিটাস ফরমেশন যেটা 12 উইকসে আসছে, তারপর 16 উইকস, 20 উইকস, 24 উইকস, 28, 32, 36, 40 উইকস। এইটা হচ্ছে ফিটাল গ্রোথ ফ্রম 8 to 40 উইকস। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রি ন্যাটাল, মানে জন্মানোর আগে। তো আমার এই 40 উইকস যখন ক্রস করে যাচ্ছে, তারপরে আমার বাচ্চাটা জন্মাচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে। তো যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়ে গেল, তখন হয়ে যাচ্ছে আমার পোস্ট ন্যাটাল গ্রোথ পার্ট। এটা হচ্ছে গ্রোথের প্রি ন্যাটাল পার্ট। তো এবার গেলে পোস্ট ন্যাটাল, মানে জন্মানোর পর। তো এবার পোস্ট ন্যাটালকেও আমরা আবার কত ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে ইনফ্যান্সি, প্রথম ভাগটা একদম পোস্ট ন্যাটালে। ইনফ্যান্সির মধ্যে আবার দুটো ভাগ আছে, মানে ইনফ্যান্সিটাকে আরেকটু আমরা ভেঙে দেখছি আর কি। ঠিক আছে, তো ইনফ্যান্সির মধ্যে হচ্ছে নিওন্যাটাল একটা পড়ছে, মানে প্রিন্যাটাল না কিন্তু নিওন্যাটাল, মানে পোস্ট ন্যাটাল হয়ে গেল, পোস্ট ন্যাটালের মধ্যে ইনফ্যান্সি, ইনফ্যান্সির মধ্যে নিওন্যাটাল। সেটা হচ্ছে নিওন্যাটালটা কোনটা, যেটা ফার্স্ট 2 উইকস, প্রথম দুটো সপ্তাহ হচ্ছে নিওন্যাটালের মধ্যে পড়ছে। তারপরে চলে আসছে ইনফ্যান্সি, মানে যেই 2 সপ্তাহ ক্রস করে যাচ্ছে, তখন প্রথম ওই 2 সপ্তাহ থেকে 1 ইয়ার, এই 2 সপ্তাহ পর থেকে 1 ইয়ার, মানে 1 বছর পর্যন্ত যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা হচ্ছে ইনফ্যান্সি পিরিয়ড। পোস্টন্যাটালের মধ্যেই চলছে কিন্তু ইনফ্যান্সি পিরিয়ড। তারপরে আমার চলে আসছে যেটা স্বাভাবিক, সেটা হচ্ছে চাইল্ডহুড। চাইল্ডহুডের মধ্যে আবার ডিভিশন করা হয়েছে, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, সেটা হচ্ছে 1 থেকে 6 বছরের বাচ্চা। তারপরে মিডিল চাইল্ডহুড, যেটা 6 থেকে 9 বছর আর 10 বছর। তারপর লেট চাইল্ডহুড, যেটা হচ্ছে 9 থেকে 10 বা 13 থেকে 16। মানে এই যে বয়সটা, এটা ভ্যারি করে যায়, ছেলেদের ক্ষেত্রে একরকম হয়, মেয়েদের ক্ষেত্রে একরকম হয়। কেন সেটা আসছি, কারণ পিউবার্টির যে অ্যাটেন্ড করার এজটা, সেইটা মেয়েদের ক্ষেত্রে আলাদা, ছেলেদের ক্ষেত্রে আলাদা। ছেলেদের সাধারণত 2 বছর পরে হয়, মেয়েদের 2 বছর আগে হয়। তো পিউবার্টির এজ, যেটা বয়েজদের সাধারণত 14 বছর ধরা হচ্ছে, 13, 14 এরকম ধরা হয়, গার্লসদের ওরকম অ্যারাউন্ড 13, তার মধ্যে তারা পিউবার্টি অ্যাটেন্ড করে নেয়। তো এই হচ্ছে চাইল্ডহুড টা। এবার ম্যাচিউরিটি, যে পিউবার্টি অ্যাটেন্ড হয়ে গেল, মানে এইসব কিন্তু গ্রোথের বিভিন্ন স্টেজ চলছে। এবার যেই পিউবার্টি অ্যাটেন্ড হয়ে গেল, সেই হলো আমার ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি পিরিয়ডে যে টাকে ভাগ করা আছে, সেটা হচ্ছে 18 to 20, মানে 18 to 20 এই স্প্যান থেকে টু 60 ইয়ার্স, মানে 18 বা 20 থেকে 60 বছর বয়স, এইটা হচ্ছে ম্যাচিওর পিরিয়ড বা ম্যাচিউরিটি। এই পয়েন্টটায় গ্রোথের হয়। ঠিক আছে, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সেলিনিটি, মানে আফটার 60 যে বয়সটা চলে আসে, সেই সময় যে গ্রোথের যে ফেজটা থাকে, তাকে সেলিনিটি বলে। তো এইগুলো হচ্ছে টোটাল আমার ফেজেস অফ গ্রোথ। ঠিক আছে, বুঝতে পারলে কি বলতে চাইছি? পরিষ্কার তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এরপর যেটা আসছি সেটা হচ্ছে, তো এইটাই আর কি, মানে যে ফেজেস অফ গ্রোথ যেটা বললাম, এখানে একটা ছবি দিয়েই জাস্ট ডেসক্রাইব করা, নাথিং এলস। সেটা হচ্ছে প্রি ন্যাটাল, এটা হচ্ছে 2 মান্থস ফিটাস টু 4 মান্থস, এটা হচ্ছে প্রি ন্যাটাল যদি ধরা হয়। তারপর পোস্ট ন্যাটাল, মানে জন্মের পর যে জাস্ট বর্ন বেবি টু 25 ইয়ার্স অ্যাডাল্ট, এটা একটা গ্রোথের জাস্ট একটা ছবি দিয়ে ডেসক্রাইব করা হয়েছে। এখানে ওই গ্রোথ কার্ভের মতো জিনিসটা, যে একটি ছেলে বা মেয়ে যাই বলো, তাদের একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি যদি একটাকে সাজানো যায়, তো এরকম একটা ছবি দাঁড়াতে পারে। তো এবার যেটা আসি সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রোথ স্পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমাদের কিন্তু একটা হিউজ গ্রোথের চেঞ্জ কিন্তু ঘটে। মানে মানে আমার একটা বাচ্চা জন্মালো, মানে জন্মানোর আগে থেকে প্রিন্যাটাল গ্রোথ অলরেডি চলছে। যখনই সে একটা জাইগোট ফর্ম করছে, তারপর থেকে তার বিভিন্ন রকম স্টেজ, এমব্রায়োনিক স্টেজ, ফিটাস, তার বিভিন্ন রকম স্টেজে সে তার গ্রোথটা হচ্ছে, ঠিক কথা। কিন্তু এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা পিউবার্টি যখন অ্যাটেন্ড করছে একটি ছেলে বা একটি মেয়ে, তাদের গ্রোথ স্পার্টটা কিন্তু কার্ভটা যদি আমি কল্পনা করি, হঠাৎ করে খুব উঠে যায়। মানে এই সময় বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়। হরমোনাল চেঞ্জেস যেহেতু দেখতে পাওয়া যায়, সেহেতু ফিজিক্যাল একটা বায়োলজিক্যাল চেঞ্জেস সেটাও দেখতে পাওয়া যায়।
মানে এই যে বয়সটা, মানে ধরো যদি অ্যাভারেজ একটা 12 থেকে 15 ধরে নেওয়া হয়, এই বয়সটা ছেলে এবং মেয়ে একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি, তো সেই বয়সটাতে তাদের বিভিন্ন রকম বায়োলজিক্যাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়, যেরকম তারা পিউবার্টি বা অ্যাটেন্ড করে, মোনার্ক পিরিয়ড যদি বলা হয় সেটা অ্যাটেন্ড করে, তখন তাদের বিভিন্ন রকম পিউবিক হেয়ারস এর গ্রোথ দেখতে পাওয়া যায়। তারপরে তাদের মাসেলস এর, ছেলেদের ক্ষেত্রে মাসেলের প্রপোর্শনের চেঞ্জ দেখতে পাওয়া যায়, ফ্যাট ডিপোজিশন দেখতে পাওয়া যায়, বোনস গুলো অনেক বেশি বিভিন্ন রকম ফাংশনস অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়ে পড়ে। তো তারপরে ভয়েস চেঞ্জ হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে ভয়েসের একটা চেঞ্জ আসে, যেটা মেয়েদের মানে ছোটবেলায় বাচ্চাদের যেরকম ভয়েসের অতটা চেঞ্জ থাকে না, তারপর যখন তারা পিউবার্টি অ্যাটেন্ড করে ছেলেদের ক্ষেত্রে তাদের ভয়েসের একটা হিউজ চেঞ্জ আসে। তারপরে বিভিন্ন বডি পার্টসে হেয়ার গ্রোথের একটা ব্যাপার দেখতে পাওয়া যায়, সেক্সুয়াল অর্গানস গুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়, হরমোনাল চেঞ্জেস দেখা যায়। তো এই সমস্ত কিন্তু একটা গ্রোথেরই ইন্ডিকেশন, মানে গ্রোথ স্পার্টটা হঠাৎ করে খুব মার্কলি অ্যাক্সিলারেট করে এই টাইমটাতে। তাই জন্য অ্যাডোলেসেন্ট গ্রোথ স্পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এই সময় কিন্তু তাদের অ্যাক্সিলারেশনটা বেশি থাকে। তো পিউবার্টি থেকে আপ টু 20 ইয়ার্স, মানে 20 বছর বয়স পর্যন্ত কিন্তু এই অ্যাডোলেসেন্স স্পার্টের যে গ্রোথের যে অ্যাডোলেসেন্স পার্ট, সেটা কিন্তু কাজ করতে থাকে, মানে তখনও মানে ব্যাপারটা মানে তাদের রেস্টটা থেকে যায় বেসিক্যালি। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা গ্রোথের। যখন তোমরা মানে লিখবে আর কি, তোমার অনেক সময় এই অ্যাডোলেসেন্ট গ্রোথ পার্টটা কিন্তু আসে, হয়তো শর্ট নোট হিসেবেও আসতে পারে বা কিছু হিসেবে আসতে পারে, কিন্তু এটা আসে, তাই জন্যই আমি এটা আলাদা করে একটু ডিসক্রাইব করেছি আর কি। তো এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এবার আসি যেটা, সেটা হচ্ছে গ্রোথ কার্ভ। তো এই যে আমরা গ্রোথ স্টাডি করছি, বিভিন্ন মেথডোলজি অ্যাপ্লাই করছি, এই যে 3টে মেথডোলজি অ্যাপ্লাই করলাম, তো মেথডোলজি গুলো অ্যাপ্লাই করবার পর যেটা হয় যে এবার তার থেকে তো আমরা কিছু ডেটা পাচ্ছি, সেই স্টাডি করে তার থেকে আমরা কিছু ডেটা পাচ্ছি, মানে হাইট আর ওয়েটের প্রপোর্শন নিয়ে তার কি গ্রোথ হচ্ছে, একটা পপুলেশনের বলো কি একটা ইন্ডিভিজুয়ালের বলো, তার একটা ডেটা পাচ্ছি। সেই ডেটাগুলোকে আমরা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করছি, এবং রিপ্রেজেন্টেশন করে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভ ফরমেশন হচ্ছে, ঠিক আছে। তো কার্ভ ফরমেশনটা হচ্ছে এখানে মূলত দুটো কার্ভ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিস্টেন্স কার্ভ, একটা হচ্ছে ভেলোসিটি কার্ভ, ঠিক আছে, গ্রোথের ক্ষেত্রে। তো একটু আগে যখন একদম গ্রোথের ব্যাপারে বলাটা শুরু করলাম, তখন কিন্তু আমি যেটা বলেছিলাম যে গ্রোথকে একটা মোশনের সাথে কম্পেয়ার করা যায়, ঠিক আছে। তো আমরা যখন মোশন কথাটা ব্যবহার করছি, মোশন মানে কি, তার একটা ভেলোসিটি আছে, ঠিক আছে, ভেলোসিটি আছে, এবং তার একটা ডিস্টেন্স চেঞ্জ করার একটা প্রবণতা আছে। তো এইখানে দেখো, এখানে কার্ভ দুটোর নামই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, যে একটা হচ্ছে ডিস্টেন্স কার্ভ আর একটা হচ্ছে ভেলোসিটি কার্ভ, তাহলে এই মোশনের সাথে কম্পারিজনটা কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা বেসিক্যালি কি করি, যখন আমরা ডিস্টেন্স কার্ভটাকে মানে আর কি ডিস্টেন্স কার্ভটাকে ড্র করি, তখন সেটা কিসের বেসিসে করি, তখন যদি একটা অবজেক্ট ধরা হয় যেটা হচ্ছে মুভ করছে ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট, মানে একটা ডিস্টেন্স কভার করছে, তখন সেই ডিস্টেন্সটাকে যেরকম ভাবে মেজার করা যায়, সিমিলারলি একটা গ্রোথ, যখন একটা বডি যখন গ্রো করে, তখন তার একটা সময় তার গ্রোথ, এবং কিছুক্ষণ বাদে তার কিছু বছর বাদে যদি বলি, তাহলে তার গ্রোথটা কিন্তু ডিফারেন্ট, মানে তার পজিশনটা কিন্তু ডিফারেন্ট। তো ইনক্রিমেন্ট হয়, মানে তার কিছু ইনক্রিজ করছে, কিছু ডিসক্রিজ করছে, যেটাই করুক, কিন্তু সেটা কিন্তু কার্ভ ফরমেশনে আমরা দেখতে পারি। তো সেইটা যদি আমরা কার্ভে ফেলি, সেইটা হয়ে যাবে ডিস্টেন্স কার্ভ, মানে বডি গ্রোথ করছে একটা এজ থেকে আরেকটা এজে, তার যে মেজারমেন্টটা সেইটা হচ্ছে ডিস্টেন্স কার্ভ দিয়ে আমরা ডেসক্রাইব করি বা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। এইবার চলে আসছি নেক্সট কার্ভকে, যেটা হচ্ছে কি বলছি, হ্যাঁ, ভেলোসিটি কার্ভ, ঠিক আছে। সেটাতে কি দাঁড়াচ্ছে, এখানে ওই মোশনের একটা ব্যাপার আছে, যে এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে
স্পিড যে ব্যাপারটা সেইটা হচ্ছে ভেলোসিটির সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে ভেলোসিটি রেটটাকে আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট স্টেজেস অফ গ্রোথ যেটা হচ্ছে সেইটা হচ্ছে ভেলোসিটি কার্ভের মাধ্যমে তাকে ইমপ্লিমেন্ট করছি, মানে তাকে নোট ডাউন করছি বিভিন্ন বডি পার্টের, মানে এই যে মুভমেন্টটা হচ্ছে, টোটাল যে মোশনটা হচ্ছে, এখানে আমরা কি করছি বিভিন্ন বডি পার্টের যে গ্রোথটা সেইটাকে বিভিন্নভাবে প্লট করছি এবং সেইটাকে ভেলোসিটি কার্ভের সাথে আমরা কম্পেয়ার করছি আর কি। ঠিক আছে, তো এটাকে যদি একটা ইয়েতে ফেলা যায়, এইটাকে হাইটটাকে যদি ডিস্টেন্স কার্ভের মতো করে চিন্তা করি, আবার হাইটটাকে ভেলোসিটি কার্ভও করা যায়, ঠিক আছে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু প্রথমে ডিস্টেন্স কার্ভের মতো যদি দেখতে চাই তাহলে কার্ভ ফরমেশনটা খানিকটা এরকম হয়। ঠিক আছে, এই প্যারামিটার মানে পয়েন্ট গুলো নিয়ে, ডেটা গুলো নিয়ে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি আর কি, তাহলে তার ব্যাপারটা এরকম দাঁড়ায়। আর যদি হাইট ভেলোসিটি কার্ভে রিপ্রেজেন্ট করি তাহলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইরকম দাঁড়ায়। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রোথ কার্ভের দুটো মেজার কার্ভ, এটাই ইম্পর্টেন্ট জিনিস। এটাই গ্রোথ কার্ভ সম্পর্কে লিখতে দিলে এই দুটোই লিখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যখন গ্রোথ কার্ভ লিখবে অবশ্যই এই পেন্সিল দিয়ে ছোট করে এই কার্ভটা কিন্তু আঁকবে। ঠিক আছে, একটা ডিস্টেন্স কার্ভ আর একটা ভেলোসিটি কার্ভ। এদিকে তোমার হচ্ছে হাইট থাকবে আর এর তলায় থাকবে এজ। ঠিক আছে, সাইডে হাইট, তলা এজ, দুটোর ক্ষেত্রেই সেম। এইবার চলে যাব ফ্যাক্টরস যেগুলো গ্রোথের ক্ষেত্রে এফেক্ট করে। তো এই যে আমাদের গ্রোথটা হচ্ছে, তো আমরা এক এক পরিবেশে আমাদের এক এক রকম গ্রোথ হয়। মানে পাহাড়ি অঞ্চলের মানুষের গ্রোথটা একরকম, আমি যদি সমতলের অঞ্চলের মানুষের গ্রোথটা দেখি তারা আবার আরেক রকম। তারপর যদি নিউট্রিশনের পার্থক্য দেখি, যে আমার লাইফস্টাইল, আমার রেগুলার রুটিন, আমি কি রকম খাদ্যাভ্যাস আমার আছে, তাহলে তার উপরেও কিন্তু গ্রোথটা নির্ভর করে। আবার অনেক সময় আমার পারিবারিক একটা গ্রোথের প্যাটার্ন আছে, সেই তার প্রভাব কিন্তু আমার মধ্যে পড়বে, কারণ সেই জেনেটিক মেটেরিয়াল আমাদের সেম, আমাদের পরিবারের লোকের এবং আমার, তাই জেনেটিক মেটেরিয়ালটা ইম্পর্টেন্ট জিনিস। সিমিলার হরমোনস এর নেচার প্রত্যেকের বডিতে কিন্তু ডিফারেন্ট, এক একজনের হরমোনের প্রক্রিয়াগুলো মানে পরিমাণ বা ব্যাপার নিঃসরণের যে ব্যাপারটা, সেটা এক একজনের এক এক রকম। তো হরমোনস এক একজনকে এক একভাবে এফেক্ট করে, সেটার উপরেও কিন্তু তার গ্রোথটা কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করে। তো এটাকে দুটো মেইন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে গ্রোথের ফ্যাক্টর গুলোকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরটার মধ্যে পড়ছে জেনেটিক মেটেরিয়াল, হরমোনস, এই দুটো মূলত পড়ছে। তো জেনেটিক মেটেরিয়াল যেটা, যে আমার জেনেটিক মেটেরিয়াল বা কম্বিনেশনস গুলো যেরকম, বা মেটেরিয়াল যেগুলো, জেনেটিক মেটেরিয়াল গুলো যেভাবে সুসজ্জিত আছে সেই অনুযায়ী কিন্তু আমার গ্রোথটা হবে, তার বাইরে কিন্তু হবে না। হরমোনস, আমার দেহের হরমোনস গুলো কিভাবে ক্রিয়া করে সেইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে আমার গ্রোথটা কি কোন জায়গায় দাঁড়াবে, মানে আমি কোন বয়সে গিয়ে কতটা বাড়বো সেটাও কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে। কারণ আমার হরমোনস এর নেচারটা কি আছে, আমার যদি গ্রোথ হরমোন কিছু একটু কম কম করিত হয় বা কম ডিসচার্জ হয়, তাহলে কিন্তু আমার হয়তো আমি হয়তো বেশি লম্বা হতে পারলাম না, আমার হাইটটা হয়তো শর্ট হলো। বা আমার ক্ষেত্রে যদি খুব বেশি গ্রোথ হরমোন বেশি ডিসচার্জ হয়ে গিয়ে থাকে, তাহলে আমার হাইটটা বেশ অনেকটা হয়ে গেল আমার বয়সের তুলনায়, এরকমটাও হতে পারে। আবার কোন বয়সে গিয়ে আমি কতটা মোটা হব বা কতটা কম মোটা হব, সেটা কিন্তু নির্ভর করে যাচ্ছে আমার জেনেটিক মেটেরিয়ালস এর উপর। আমার জেনেটিক মেটেরিয়ালস কিভাবে আমাকে অফার করছে সেই অনুযায়ী কিন্তু আমার হাইট, ওয়েট, প্রপোর্শন, এভরিথিং কিন্তু নির্ভর করছে। আবার শুধুই এই ফ্যাক্টর গুলোর উপরেই কিন্তু নির্ভর করে না, এগুলোও তো ইন্টারনাল ফ্যাক্টরস। এবার এক্সট্রিনসিক ফ্যাক্টরস আছে, যেমন ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলো বলতে পারো ইন্টারনাল ফ্যাক্টরস, যেগুলো আমার শরীরের একেবারে নিজস্ব ভিতরের ব্যাপার, মানে সে ইন্টারনাল ব্যাপার। এবার হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে নিউট্রিশন। আমি রোজ কি খাই,
আমার খাদ্যাভ্যাসের উপরেও কিন্তু আমার বডি ওয়েটটা নির্ভর করে। আমি যদি এখন প্রচুর পরিমাণে ফাস্ট ফুড ইনটেক করতে থাকি, তাহলে কিন্তু আমার একটা ওবেসিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবার আমি যদি রোজ একটা মানে পরিমার্জিত খাই, আমার প্রপার একটা ডায়েট থাকে, আমার প্রপার নিউট্রিশন থাকে, সেই ডায়েটের যে ফুড হ্যাবিট গুলোর মধ্যে যদি থাকে, তাহলে আমার সুস্বাস্থ্যের অধিকারী আমি হতে বাধ্য, মানে একটা চান্স থেকে যাচ্ছে। তাছাড়াও অনেক ফ্যাক্টরস আছে, তো সেটা একটা ফ্যাক্টর। আচ্ছা, স্টেট অফ হেলথ, আমার শরীরটা কেমন, আমার যদি শরীরটা বিভিন্ন অন্য রোগের দ্বারা আমি মানে ভুগি সারাক্ষণ, তাহলে আমার তো প্রপার ডায়েট নিয়েও কোনো লাভ নেই, আমার প্রপার এক্সারসাইজ করেও কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমার স্টেট অফ হেলথটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ফিজিওলজিক্যাল বিভিন্ন সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স যেগুলো, সেইগুলোও কিন্তু একটা ফ্যাক্টর। আমি কতটা মেন্টালি হেলদি আছি বা সেইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। সেটাও কিন্তু গ্রোথের মানে গ্রোথকে এফেক্ট করে, রীতিমতো এফেক্ট করে। তারপর ফ্যাক্টরটা হচ্ছে রুরাল আর আরবান ফ্যাক্টর। মানে গ্রামে যারা থাকেন তারা এক ধরনের, তাদের খাদ্যাভ্যাস বা তাদের জীবন ধারণের প্রক্রিয়াটা এক ধরনের, তো তাদের গ্রোথটাও কিন্তু এক ধরনের হবে। আবার যারা আরবান লাইফস্টাইল লিড করেন, তাদের গ্রোথের প্যাটার্নটা কিন্তু অন্যরকম হবে। মানে এই আমাদের লাইফস্টাইলটাও কিন্তু আমাদের হেলথকে, মানে আমাদের গ্রোথকে, বেসিক্যালি আমাদের গ্রোথকে কিন্তু এফেক্ট করে। ঠিক আছে, তো এরপরে আসছি যেটা সোশিও কালচারাল কন্ডিশন। তো সোশিও কালচারাল কন্ডিশন বলতে আমার সমাজ সংস্কৃতিটা কিরকম, সেই তাদের কালচারটা কি, সেইটার উপরেও কিন্তু আমার গ্রোথটা নির্ভর করে। মানে ধরো সোশিও কালচারাল কন্ডিশনের মধ্যে ধরো আমার সেটা কিন্তু ম্যারেজ প্যাটার্ন পড়ে, কিনশিপ প্যাটার্ন পড়ে, এগুলো কিন্তু পড়ে। বা আমার ফ্যামিলি লাইফস্টাইলটা কিরকম লিড করে, বা আমার ফ্যামিলি কোনো মানে রিচুয়ালস অ্যাক্টিভিটি এরকম কোনো আছে কিনা যেটা আমার খাদ্যাভ্যাসের সাথে জড়িত। যদি জড়িত হয়, তাহলে কিন্তু আমার গ্রোথটা কিন্তু এফেক্টেড হবে তার দ্বারা। আমি যদি এখন বেশি পরিমাণে শাকাহারী হয়ে থাকি, তাহলে আমার গ্রোথটা এক ধরনের হবে। আমি যদি এখন প্রাণীজ খাদ্য বেশি খাই, তাহলে কিন্তু আমার গ্রোথটা আর এক ধরনের হবে। তো এইবার এগুলো আমাদের সমস্তই আমাদের শরীরকে এফেক্ট করে। তো শরীরকে এফেক্ট করা মানে আমাদের গ্রোথকে এফেক্ট করা। তো ওই জন্য আমাদের সোশিও কালচারাল কন্ডিশনটা কিরকম হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ইকোলজি। ইকোলজিটা কি? ইকোলজি আমাদের যে এনভায়রনমেন্ট, আমরা কোন পরিবেশে থাকি, মানে আমাদের পরিবেশটা কি। বেসিক্যালি আমরা একটা জলাশয়ের কাছে থাকি, নাকি আমরা যে পাহাড়ি অঞ্চলে থাকি, নাকি আমরা মরুভূমিতে থাকি, নাকি আমরা সমতল ভূমিতে থাকি। তো ইকোলজিক্যাল মানে ম্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেইগুলোও কিন্তু আমাদের গ্রোথকে আমাদের কি মানে ইয়ে করে, এফেক্ট করে। কারণ তোমরা আগের দিন আমরা যখন অ্যাডাপ্টেশন পড়ছিলাম, তখন কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো বুঝতে পেরেছি। কারণ আমরা দেখলাম যে পার্বত্য অঞ্চলে বা এস্কিমোসদের মধ্যে তাদের কিন্তু হাইট গুলো শর্ট হচ্ছে, তাদের ওয়েটটা বা ফ্যাট ডিপোজিশনের ডিস্ট্রিবিউশনটা কিন্তু অন্যরকম সমতলে বসবাসকারী মানুষদের থেকে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে দুজনের কিন্তু দু রকমের গ্রোথ হচ্ছে। তো অ্যাডাপ্টেশন কিন্তু গ্রোথের সাথে জড়িত, গ্রোথ ও অ্যাডাপ্টেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ইকোলজিটা এখানে কিন্তু ফ্যাক্টর, এই কারণে যে আমার এনভায়রনমেন্ট আমাকে কিভাবে আমাকে সিলেক্ট করে নিচ্ছে। এখানেও কিন্তু ওই ন্যাচারাল সিলেকশনের একটা ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে, মানে সেই অ্যাডাপ্টেশনের গল্প কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তো তারপরে যেটা আসছে সেকুলার ট্রেন্ড। আমি ওই একটু আগে যেটা বললাম যে আমাদের সেকুলার মানে আমরা যে বিভিন্ন রকম রিচুয়াল অ্যাক্টিভিটি গুলো করি, সেই রিচুয়াল অ্যাক্টিভিটি গুলো এফেক্টও কিন্তু আমাদের উপর পড়ে। আমরা সেই অ্যাক্টিভিটি গুলোর সাথে জড়িত থাকি, এবং আমাদের তার রিচুয়াল অ্যাক্টিভিটির সাথে খাদ্যাভ্যাসেরও একটা সরাসরি সংযোগ কিন্তু থেকে যায়। এবং খাদ্যাভ্যাসে যেহেতু সংযোগ থেকে যাচ্ছে, সেই জন্য সেটার উপর গ্রোথও কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে আর কি। তো এই ফ্যাক্টরস গুলোর উপরে মূলত গ্রোথ ডিপেন্ড করে, যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরস এবং এক্সট্রিনসিক ফ্যাক্টরস। ঠিক আছে, তো এগুলো আমি তো এগুলো ডেসক্রাইব করে দিলাম, কিন্তু তোমাদের কিন্তু এগুলো ডিটেলসে লিখতে হবে, প্রত্যেকটা ফ্যাক্টর, সেটা জেনেটিক মেটেরিয়াল, হরমোনস, নিউট্রিশন, প্রত্যেক ফ্যাক্টর গুলো তোমাদের কিন্তু ডিটেলসে লিখতে হবে। এই পয়েন্ট গুলো
ইলাবোরেট করে লিখতে হবে যখন কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন কিন্তু এটাই আসবে, ডিফাইন মানে গ্রোথ, মানে যে ফ্যাক্টর গুলো গ্রোথকে এফেক্ট করে আর কি, সেই ফ্যাক্টরস গুলো লিখো। গ্রোথ ফ্যাক্টর কিন্তু কোয়েশ্চেনে আসে, ঠিক আছে? তো গ্রোথ থেকে কোয়েশ্চেন বেসিক্যালি যেটা আসে সেটা ওই একটা, যে মেথডোলজিস কি সেটা আসে একটা, আর এই ফ্যাক্টরস গুলো কি সেটা আসে একটা। আর কার্ভ থেকে কোয়েশ্চেন কম আসে, তো আসলেও তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, কারণ কার্ভ একটুখানি ডেসক্রাইব করে দিলে আর একটু কার্ভটা এঁকে দেবে অবশ্যই, ভেলোসিটি কার্ভ আর কি বলে যেটা ডিস্টেন্স কার্ভ, দুটোই কিন্তু তোমরা একটু এঁকে দেবে। এঁকে দিলে কিন্তু আনসারটা কমপ্লিট হয়, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি গ্রোথ। এবার বলো, কোনো ডাউট? ম্যাম এটা পড়তে হবে, ফর্মালি মনে হয়। হ্যাঁ, এখানে এখানে বুঝবার মতো খুব কিছু নেই, এটা ইজি জিনিস, একেবারে ইজি জিনিস, ঠিক আছে? তো এটা পড়ো। আর আমি অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো, আজকে গ্রোথ থেকেও দেবো আর ট্রাইব থেকেও দেবো, দুটো থেকেই অ্যাসাইনমেন্ট দেবো। আর অ্যাসাইনমেন্ট যখন দেবো আমি ভাবছি ফ্যাক্টরসটা দেবো, কারণ তোমরা কিরকম কি লিখছো আমি একটু দেখবো, ঠিক আছে? এটা ডেসক্রাইব করে কিন্তু দেবে আর কি, মানে ডিটেলসে ডেসক্রাইব করে দেবে, শুধু পয়েন্ট লিখে ছেড়ে দেবে না কিন্তু। ম্যাম এবার কি পড়াবেন আপনি? এবার যেটা নেক্সট পড়াবো সেটা দেখো, এবার আমি এক সেকেন্ড আমি কোয়েশ্চেনটা খুলি, মানে যেখানে সেকশনস ভাগ করা আছে সেই জায়গাটা খুলি। তোমাদের ম্যাক্সিমামটাই কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে? বায়োলজিতে আর বিশেষ কিছু বাকি নেই, সোশ্যালেও বিশেষ কিছু বাকি কিন্তু আর নেই। ম্যাম জেনেটিক পার্টটা পড়ে দেন না। কোনটা? জেনেটিক্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে সে তো বায়োলজি আমি শেষ করবই, না শেষ মানে করলে কি পরের করব? দিন পড়ালে একটু ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি সেটাই চেষ্টা করছি যে পরের দিন করে দিই। আমি মানে বায়োলজিটা ব্যাপার আছে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে আমি শেষ করবই বায়োলজি, সেটা যে কোনো ভাবে আর কি। বায়োলজিতে দুটো পার্টই বাকি আছে, ঠিক আছে? দাঁড়াও। সিনথেটিক থিওরিতে পড়ছিলাম, ওগুলো তো থাকছে জেনেটিক। হ্যাঁ বলো। যেটা পড়ছিলাম সিনথেটিক থিওরি, ওই আপনার নিও ডারউইনিজম, হ্যাঁ মানে হ্যাঁ জেনেটিক ড্রিফট, জেনেটিক পুল, জেনেটিক জেনেটিক, রিকম্বিনেশন, হ্যাঁ এগুলো হ্যাঁ পড়লে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে ওইগুলো একটু আমার বুঝতে সুবিধা হবে, হতো। ওগুলো বুঝতে হবে, না হলে ওগুলো হবে একটু না। বুঝতে একটু হবে বুঝতে রে, সুবিধা হবে। একদমই তাই। আমি একবার ভেবেছিলাম যে ওটা জেনেটিক্সটা আগে পড়িয়ে তারপরে ইয়েটা পড়াবো, কিন্তু তোমরা বললে মাঝখান থেকে যে একটা সোশ্যালের ঠিক ক্লাস, আছে ম্যাম, কোনো কোনো অসুবিধা নেই, ওই কোনো জন্য অসুবিধা নেই। একটা বোঝার একটা সিকোয়েন্সের ব্যাপার আছে না, যে একটার পর একটা গেলে সুবিধা হয় বুঝতে, এটাই আর কিছু না। তো হ্যাঁ, তো এবার যেটা আসছি যে বায়োলজি যদি তাকাই, বায়োলজিতে বায়োলজিতে হয়ে গেছে প্রাইমেটস অ্যাডাপ্টেশন শেষ। হ্যাঁ, এবার বাকি থাকছে আমার জেনেটিক্স। অ্যাডাপ্টেশন তো হয়ে গেছে, জেনেটিক্স পোর্শনটা বাকি থাকছে, আর গ্রোথ তো আজ হয়ে গেল, আর বাকি থাকছে রেস। জেনেটিক্স আর রেস, এই দুটো টপিক তোমাদের বায়োলজির বাকি আছে, ঠিক আছে? যেখানে রেসের থেকে কম কোয়েশ্চেন্স আসে, এবং সেটা রেসের বোঝাবার জায়গা খুব কিছু নেই, ওগুলো পড়বার জায়গা, কিন্তু জেনেটিক্স বোঝাবার জায়গা, তো সেইটা খুব ইম্পর্টেন্ট। আর এদিকে তোমাদের সোশ্যালে কি বাকি থাকছে সেটা আমি দেখিয়ে দিই। সোশ্যালে কিন্তু মেথডোলজি আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ ম্যাম। ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ হয়ে গেছে, রিলিজিয়ান বাকি আছে তোমাদের, কাস্ট হয়ে গেছে, ট্রাইব হয়ে গেছে, আর এদিকে বাকি যেটা আছে সেটাই যাই। থিওরি যেটা স্যার পড়াবেন তোমাদের, যেটা বাকি আছে সোশ্যালে সেটা হচ্ছে ডেমোগ্রাফি এন্ড মাইগ্রেশন, এটা বাকি আছে।
আর আর তোমাদের রিলিজিয়ান বাকি আছে, তাই তো? ভিলেজ তো হয়ে গেছে, হয়ে গেছে। ভিলেজ হয়ে গেছে, তাহলে রিলিজিয়ান আর ডেমোগ্রাফি, এই দুটো জিনিস বাকি আছে যা আমি দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে বিষয়, সেটা মোটামুটি 4টে ক্লাস পেলে আমার মনে হয় সিলেবাস শেষ হয়ে যাবে আমার পার্টি, হ্যাঁ ম্যাম, তাই না? বলছিলাম যে জেনেটিক্সটা আপনি ওই সকালে পড়ান না, একটু সুবিধা হতো, ভালো লাগবে। জেনেটিক্সটা সকালে পড়াবো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করব। ওই যে সকাল সকাল 7টার সময় পড়ান, তো ওটা একটু ভালো হয়, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মানে সকালে পড়লে সুবিধা হয় বুঝতে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এক একজনের পড়ার প্যাটার্নটা এক এক রকম। ঠিক আছে। আমি রাত জাগি না খুব একটা, ওই আচ্ছা মাঝে আচ্ছা মধ্যে জাগি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে, হ্যাঁ, এক একজন এক এক রকম হয় আর কি, কেউ আর্লি রাইজে হয়, তো কেউ ইয়ে হয়, তো যাই হোক। ঠিক আছে, তো আমি নেক্সট যেদিন পড়াবো সেদিন জেনেটিক্স পড়াবো, ঠিক আছে? সেটা স্যাটারডে আগেই পড়াবো, ঠিক আছে? স্যাটারডে আগে যখন পড়াবো বলছিলাম মানে আজ তো ধরুন এই প্রিলিটা আর 1 মাসও নেই, হ্যাঁ, মানে হ্যাঁ মানে একটু আগে শেষ করে দিলাম আমার ভালো, মানে পরে হয়তো রিভিশন টিভিশন হ্যান ত্যান এক্সাম এসব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো সেই তোমার জন্য বলছি। তোমার যেটা আর বেসিক্যালি 2টো সপ্তাহ হলে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ ম্যাম, তাই তো? ম্যাম বলছিলাম। হ্যাঁ ম্যাম, একদম একদমই 2টো একদমই সপ্তাহ হলে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু বাকি থাকছে না। তো আমি চেষ্টা করছি যেটা এই সপ্তাহে জেনেটিক্সটা করি, তাই জেনেটিক্সটা আমি একটু ধরে পড়াতে চাইছিলাম, একটু টাইম নিয়ে। ঠিক আছে, আমি দেখছি, পড়ান, কোনো অসুবিধা নেই। আমি দেখছি কি করা যায়। জেনেটিক্স জেনেটিক্স কটা ক্লাস লাগবে ম্যাডাম তাও? আমি চেষ্টা করব 2টো ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া, একটা কি 2টো ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া। বেশি আমি ইলাবোরেট করব না, যে জায়গাগুলো থেকে তোমাদের আসবে সেই জায়গাগুলোতেই আমি আগে আগে শেষ করতে চাইছি, খুব বেশি আমি চাইছি না, আগে শেষ হোক। ম্যাম জেনেটিক্সটা একটু ভালো করে পড়ে দিবেন, মানে দেখুন রিলিজিয়ান, রেস, ঠিক আছে এগুলো পড়বো, ওগুলো হ্যাঁ, ধরুন বুঝি ব্যাপারটা, জেনেটিক্সটা মানে আমি একটু ভালো করে চাইছি, যে 3টে ক্লাস হোক তো হোক, তাই একটু ঠিক আছে ডিটেলসটা ঠিক পড়ে আছে, দিবেন। তাহলে জেনেটিক্সটা আমি একটু সময় নিয়েই তাহলে করাই, ঠিক আছে? জেনেটিক্স আমি তাহলে এই সপ্তাহটা জেনেটিক্সই পড়াবো, এই যে তোমার হয় আপনি একটু আপনি টাইমটা বাড়িয়ে দেন, মানে 1-1.5 ঘন্টা, কোনো অসুবিধা নেই আমার তাতেও, আর বা যে দুদিনের জায়গায় 3 দিন করেন তাতেও আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জেনেটিক্সটা আমি আপনার ভালো করে এই বুঝতে। সপ্তাহে আমি জেনেটিক্সটাই পড়াচ্ছি, ঠিক আছে? আর তাহলে আমি এখন সোশ্যালে আর ঢুকছি না, সোশ্যালে যেটুকু বাকি আছে এমন কিছু বাকি নেই, তো আমি চাইছি জেনেটিক্সটা হয়ে যাক, আর জেনেটিক্সটার পরে রেস্টটাও আমি পড়িয়ে দেবো, মানে ফেব্রুয়ারির মধ্যে মোট কথা আমি চাইছি মানে বায়োলজিতে যেন কিছু বাকি না থাকে, ঠিক আছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আর আমি আজকে অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট ওই ট্রাইব থেকে আর গ্রোথ থেকে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটাও লিখতে থাকো, তাহলে পড়াটা না রেডি হতে থাকবে, যেরকম ম্যাম আমি তো সব হ্যাঁ, লিখে আপনাকে যেরকম লিখছো সেরকমই লিখে যাও, তাহলে তোমার রেডি হতে থাকবে, মানে ভুলে যাবে না, এটা একটা ব্যাপার। আমি তো ফুল অ্যাসাইনমেন্ট আপনাকে দিয়েছি, তো হ্যাঁ হ্যাঁ, বাদ নেই একদম বলে। একদম, ওইটাই বলছি যে তুমি চালিয়ে যাও, মানে গ্যাপ দিও না কিন্তু। না না, গ্যাপ দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকছে, নেক্সট ঠিক আছে। উইক জেনেটিক্স হচ্ছে, ঠিক আছে?